আচ্ছা, তোমাদের সিলেবাসে দেখবে একটা ইন্ডিয়ান সোসাইটির হিস্ট্রি বলে একটা অত্যন্ত বড় একটা টপিক আছে, যে টপিকটা সত্যি কথা বলতে গেলে এত কম পরিসরে পড়িয়ে দেওয়াটা বেশ বেশ কঠিন আর কি বলে আমার অন্তত মনে হয়েছে। কিন্তু টপিকটা যেহেতু রয়েছে, তো আমাদেরকে ছোট করে ভারতীয় সমাজের ইতিহাস এইটা একটু ছোট করে হলেও আমাদেরকে একটা ওভারভিউ পড়তে হবে। এটা অ্যাকচুয়ালি ওভারভিউ পড়ার কথাই বলা আছে। কাজেই সমাজের ইতিহাস, ভারতীয় সমাজের ইতিহাস বলতে একটা ব্যাপক জিনিসকে বোঝায়, কিন্তু এখানে তা হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ওপর কতগুলো জিনিস দেখব। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এবং এটা পাল্টালে কি পাল্টাচ্ছে সেটা আমাকে একটুখানি বলো। পাল্টেছে? ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড। তো দেখো, আমি টপিকটার নাম রেখেছি দ্য সোসাইটাল ট্যাপেস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যান ওভারভিউ অফ ইনস্টিটিউশনাল অ্যান্ড কালচারাল এভলিউশন ফ্রম দ্য ভৈদিক পিরিয়ড টু দ্য প্রেজেন্ট। এবারে বুঝতেই পারছো, ভৈদিক পিরিয়ড থেকে প্রেজেন্ট মানে একটা বিরাট লম্বা সময়, যে সময়টাকে আমরা আমাদের সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে যতটা প্রয়োজন সেইটা বোঝার জন্যে যতটুকু দরকার ততটুকু আমরা পড়ব, কারণ এটি একটি বিরাট বড় ইতিহাস। এবং এই ইতিহাস যদি তোমরা ইতিহাসের সিলেবাস দেখো, তাহলে দেখবে এর এক একটা অংশ হয়তো এক একটা পেপার আকারে আছে। তো বুঝতেই পারছো, এটা একটা অত্যন্ত ভাস্ট একটা টপিক। তো আমরা এটার থেকে সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজিতে আমাদের কি জানা প্রয়োজন সেইটা মাথায় রেখে আমরা পুরো জিনিসটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা মূলত কয়েকটা জিনিসের ওপরে একটু ফোকাস করব। যেমন আমরা প্রথম দেখার চেষ্টা করব যে সমাজের যে গঠন বা গঠনতন্ত্র সেটি কিভাবে প্রভাবিত হয়েছে বিভিন্ন আমলে, বিভিন্ন সময়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সমাজ পরিচালনা করার জন্যে সরকারি যে বন্দোবস্ত, সরকারি বলতে আমরা এখনকার যে সরকারি বন্দোবস্ত বোঝাই সেটা নয়, আগের যুগের সরকারি যে বন্দোবস্ত, অর্থাৎ সমাজ পরিচালনা করার জন্যে যা প্রয়োজন সেইটির ধরন এবং প্রকরণ কেমন ছিল। আর 3 নম্বর আমরা বোঝার চেষ্টা করব যে কতগুলো একদম কোর ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলো কিভাবে পাল্টেছে বা কিভাবে সেটা আমাদের সমাজ ব্যবস্থাকে ওভারঅল শেপ দিয়েছে, আমরা সেইটাও বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এই জিনিসগুলো কি কি সেটা একটু বলে নিই, নাহলে তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, যখন নাকি আমি বলছি স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন, আমাদের মনে রাখতে হবে আমরা বলার চেষ্টা করছি যে সমাজ গঠন, অর্থাৎ একটা সমাজ যে পরিচালিত হবে সেই পরিচালিত হওয়ার জন্য একটা সামাজিক গঠনের প্রয়োজন হয়, সেই গঠনটি কীরকমভাবে ছিল। স্ট্র্যাটিফিকেশন মানে কি? স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে একটি সমাজের উঁচু নিচু ভেদাভেদ ব্যবস্থা, অর্থাৎ সমাজের মধ্যে কারা উচ্চ স্থানে অবস্থান করবে, কারা অপেক্ষাকৃত নিম্ন স্থানে অবস্থান করবে, এবং তারা একে অপরের সঙ্গে কিভাবে আন্তঃক্রিয়া করে একটা সমাজের সুস্থিতি বজায় রাখবে, সেইটাকে বোঝার চেষ্টা করার নাম হচ্ছে স্ট্রাকচার এবং স্ট্র্যাটিফিকেশনকে বোঝা। 2 নম্বর হচ্ছে, সমাজের যদি একটা স্ট্রাকচার এবং স্ট্র্যাটিফিকেশন থাকে, তাহলে সেই গঠন এবং হায়ারার্কি মানে উঁচু নিচু ভেদাভেদ যেটা আমি বললাম, সেইটিকে কাজে লাগিয়ে একটি সমাজ কিভাবে তার রাজনীতি দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, রাজনীতি বলতে আমরা সাধারণত পশ্চিমবঙ্গে থেকে বিশেষ করে বিভিন্ন দলের মধ্যে মারামারি, কাটাকাটি, গুন্ডাগিরি এগুলো আমরা বোঝার চেষ্টা করি, বা কারণ ভারতবর্ষে রাজনীতির প্রেক্ষাপট বর্তমানে খানিকটা সেরকমই, কিন্তু রাজনীতি মানে কিন্তু তা নয়। রাজনীতি মানে হচ্ছে যে একটি সমাজের যা সম্পদ উৎপাদিত হবে সেই সম্পদ সমাজের প্রতিটি মানুষের কাছে
কিভাবে বণ্টিত হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড হবে। ধরো মনে করো আমি একদিন ক্লাসে একটা কেক নিয়ে আসলাম, সেই কেকটিকে আমি বললাম যে তোমরা ভাগ করে নাও, তাহলে তোমরা কিভাবে ভাগ করবে সেই ভাগ করার সিদ্ধান্তটা নেওয়ার নামই হচ্ছে রাজনীতি। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের যদি আমরা একটা বড় গোল কেক দিই, তাহলে তোমরা কিভাবে ভাগ করাটাকে উপযুক্ত মনে করবে? কি মনে হয় তোমরা একটু বলো, কিভাবে ভাগ করলে ভালো হবে? শোনা যাচ্ছে? সবাইকে ইকুয়ালি কেটে কেটে, হ্যাঁ বলো বলো বলো। সমান ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করলে ভালো হবে। আচ্ছা, এবার ধরো যদি আমি মনে করি যে আমি যদি জিজ্ঞাসা করি কার বাড়ি কত দূরে, এবং যার বাড়ি যত দূরে তাকে আমি তত বড় পিসটা দেব, সেটা কি ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন ভুল হবে? কারণ সবারই তো সমান সমান ভাগ দেওয়া উচিত। সবারই সমান সমান ভাগ পাওয়া উচিত, কিন্তু ধরো আমি এটা বললাম যে যার বাড়ি যত দূরে, ধরে নিতে হবে সে তত আগে খেয়ে বেরিয়েছে, তার মানে তার খিদে তত বেশি, তাহলে যার খিদে যত বেশি আমি তাকে তত বড় পিসটা দেবো। এটা করলে কি ঠিক হবে না ভুল হবে? এখন কি মনে হচ্ছে? ঠিকই মনে হচ্ছে। এবার ধরো তারপর জিজ্ঞাসা করলাম যে কার কার সুগার আছে, তাদের আমি দেবো না, যেমন আমার নিজের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাহলে তোমরা আমাকে কেকের পিস দেবে না, কারণ সেক্ষেত্রে আমার ভালোর পরিবর্তে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তো? রাইট, ঠিক ঠিক। তার মানে হচ্ছে এই যে ধরো একটা কেক পেলাম আর এই কেকটাকে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম, ব্যাপারটা সবসময় এত সহজ হয় না। মানে এর মধ্যে আরো অনেক কিছু ভাবনার জায়গা থাকে, যে ভাবনাগুলো আমরা সাধারণত ভাবি না। তো এই ভাবনাগুলো ভাবাটার নামই হচ্ছে রাজনীতি করা, বুঝতে পেরেছো? অর্থাৎ কে পাবে, কতটা পাবে, কেন পাবে, কিভাবে পাবে এবং কবে পাবে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার নামই হচ্ছে রাজনীতি। এখন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যে আলোচনা হতে পারে, রাজা চাপিয়ে দিতে পারে, ঝগড়া হতে পারে, মারপিট হতে পারে, যুদ্ধ হতে পারে, কিন্তু সিদ্ধান্তগুলো এইগুলোকে নিয়েই, বোঝা যাচ্ছে? তার মানে একটা রাজ্যকে পরিচালনা করার জন্য আমার যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো আমি কিভাবে নেব তাকে বলা হয় স্টেট ক্রাফট। তাহলে এই স্টেট ক্রাফটটা আমি বোঝার চেষ্টা করব। আর স্টেট ক্রাফট কখন তৈরি হবে? যখন সেই এলাকার একটা সুদৃঢ় অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হবে। অর্থাৎ অর্থনীতি যদি সুদৃঢ় না হয়, তাহলে স্টেট ক্রাফট সুদৃঢ় করতে পারবে না, কারণ তোমার কাছে যদি কেকটাই না থাকে তুমি ভাগ দেবে কি করে, তাই না? তাহলে এইরকম ভাবে আমরা তাহলে দুটো জিনিস বুঝবো। এক হচ্ছে সমাজ ব্যবস্থা কীরকম ছিল, তার স্ট্র্যাটিফিকেশন কীরকম ছিল, তার হায়ারার্কি কীরকম ছিল। দুই, সেই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার জন্য, সেই সমাজকে পরিচালনা করার জন্য সেই সময়কার রাজনীতির ধরন ও প্রকরণ কীরকম ছিল। আর তিন, আমরা কি বুঝবো? এই যা যা ধরন প্রকরণের কথা আমি বললাম, যা যা সমাজ ব্যবস্থার কথা আমি বললাম, সেইগুলোর ভেতরের যেগুলো মৌলিক জিনিস, যেগুলো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালেও চলছে, সেইগুলো কিভাবে চলেছে এবং সেইগুলো কিভাবে পাল্টে পাল্টে গেছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটা জানা নয় যে কোন রাজা এসছিল, কোন রাজা কি করেছিল, কোন রাজার রাজত্ব কত বড় ছিল, এইটা আমাদের জানা উদ্দেশ্য নয়। আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে সমাজ কিভাবে সেই সময় ফাংশন করতো এবং সমাজ কিভাবে সেই সময় পাল্টে পাল্টে গেছে। তাহলে সেটা জানার জন্য আমরা একদম প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে ঋগ্বেদের সময়কার আমলে চলে যাচ্ছি আমরা, 1500 বিসিই থেকে 500 বিসিই। বিসিই মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, অথবা বিফোর, বিসিই এর ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা, ঠিক আছে, অর্থাৎ খ্রিস্ট জন্মের 1500 বছর আগে। অর্থাৎ এই 1500-এর সঙ্গে আরও 2000 যোগ করো, তার মানে হচ্ছে 3500 বছর আগের কথা আমি বলছি। সেই সময় কি ছিল? সেই সময় ছিল হচ্ছে যে ইন্দো আরিয়ান সোসাইটি ফর্ম করেছে ভারতীয় উপমহাদেশ অঞ্চলে। তখন ভারতবর্ষের বর্তমান ম্যাপটা অবশ্যই ছিল না। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ট্রাইব, যাদেরকে জন বলা হচ্ছে, জন বা গণ, তারা
তাদের আত্মীয়তার বন্ধনের দ্বারা আবদ্ধ ছিল এবং তারা মূলত ছিল পশুপালক গোষ্ঠী। তাদের কে কত বড় লোক, অর্থাৎ তাদের মধ্যেও একটা হায়ারার্কি ছিল, উঁচু নিচু ভেদাভেদ ছিল। সেইটা কি দিয়ে মাপা হতো না, সেটা গরুর সংখ্যা দিয়ে মাপা হতো। কার কন্ট্রোলে কত বেশি গরু আছে সে তত বড় লোক। সেই সময় আমরা দেখতে পাচ্ছি আর্লি ভার্না সিস্টেম ডেভেলপ করছে, যদিও এখনকার মতো বা ব্রিটিশরা আসার পরে যে বর্ণ সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল, ইনফ্যাক্ট তারও কয়েকশো বছর আগে, যে সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটে বর্ণের নাম আমরা জানি, এই বর্ণগুলো একে অপরের সঙ্গে বিবাহ করতো না। বিশেষ করে প্রথম তিনটে বর্ণ শূদ্রদের সঙ্গে এবং যারা দলিত তাদের সঙ্গে বিবাহ করতো না, তাদের মধ্যে এমনকি জল খাবার দাবার এক্সচেঞ্জ হতো না। এতটা শক্তপোক্ত বর্ণ ব্যবস্থা তখনও তৈরি হয়নি। সমাজ কিভাবে পরিচালিত হতো, যেটা স্টেট ক্রাফটের কথা এতক্ষণ ধরে বললাম, সেটি ছিল অদ্ভুত রকমের পার্টিসিপেটারি গভর্নেন্স সিস্টেম। পার্টিসিপেটারি মানে কি, মানে অংশগ্রহণমূলক। অর্থাৎ সেই সময় সাধারণ মানুষ গভর্নেন্স সিস্টেমে অংশগ্রহণ করতে পারতেন। মূলত দুটি সভার মাধ্যমে দেশ পরিচালিত হতো। একটিকে বলা হতো সভা, আরেকটিকে বলা হতো সমিতি। সভাতে কারা থাকতেন? সভাতে থাকতেন এই প্রত্যেকটি ট্রাইবাল গ্রুপের যারা হেড তারা। আর সমিতিতে কারা থাকতেন? সমিতিতে থাকতেন সাধারণ মানুষ। ঠিক আছে, এই অংশটা ধীরে ধীরে তুমি দেখতেই পাচ্ছ, একটা খুব বড় সময়কালের কথা বলা হচ্ছে। 1500 থেকে 500 BCE, মানে প্রায় 1000 বছরের চরিত্র এখানে বর্ণনা করা হচ্ছে। এই অংশটা, এই যে এতটা সাধারণ মানুষের দ্বারা পরিচালিত বন্দোবস্ত ছিল, সমাজ ব্যবস্থা ছিল, সেটি পাল্টাতে শুরু করে এবং ইনস্টিটিউশনের মধ্যে পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন ঘটে যায়। এবং লেটার বৈদিক পিরিয়ডে, অর্থাৎ এই বৈদিক পিরিয়ডের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বংশ পরম্পরায় রাজা তৈরি হচ্ছে। এর আগে পর্যন্ত বংশ পরম্পরায় রাজা বা রাজতন্ত্র ব্যাপারটা ছিলই না। এরপরে কি ঘটলো? এরপরে দ্বিতীয় আরবানাইজেশন ঘটলো। অর্থাৎ আমাদের ইতিহাসে আমরা অনেকগুলো নগরায়নের ফেজ দেখতে পাই, অর্থাৎ শহর পত্তন, অর্থাৎ নগর পত্তনের কতগুলো ফেজ আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম ফেজটি, আমি একবার ম্যাপটা দেখালে বুঝতে পারবে, এটি হচ্ছে প্রথম ফেজের ম্যাপ, যেখানে আমরা ইজিপ্টে কতগুলো সিভিলাইজেশন দেখতে পাচ্ছি, মেসোপটেমিয়ায় কতগুলো সিভিলাইজেশন দেখতে পাচ্ছি। ওই তোমরা পড়েছো টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ধারে, ইজিপ্টে নীল নদের ধারে এবং ভারতবর্ষে সিন্ধু নদের ধারে সভ্যতা তৈরি হয়েছে। এটি কিন্তু প্রথম আরবানাইজেশনের কথা বলা হচ্ছে, এটি বৈদিক পিরিয়ডের আগের অংশ বলা হচ্ছে। তারপরে যে আরবানাইজেশন হয়েছে সেটা আমি এখন বলছি সেকেন্ড আরবানাইজেশন, যেটা মোটামুটি 566 BCE থেকে 325 BCE পর্যন্ত ছিল। BCE মানে বিফোর কমন এরা। তোমরা বোঝার জন্য এখন মনে রাখতে পারো, আগে যেটাকে BC বলা হতো বা বিফোর ক্রাইস্ট বলা হতো, সেটিকেই এখন মোটামুটি বিফোর কমন এরা বলা হয়। এই সময় আমরা কি দেখতে পাচ্ছি? এই সময় আমরা দেখতে পাচ্ছি গঙ্গা নদীর ধারে, অর্থাৎ সিন্ধু সভ্যতা তোমরা জানো সিন্ধু নদের ধারে তৈরি হয়েছিল। কিন্তু সিন্ধু সভ্যতা পরবর্তীকালে ধীরে 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 ভেঙে পড়তে শুরু করে। তার পেছনে অনেক কারণ আছে। তোমরা নিশ্চয়ই সিন্ধু সভ্যতা পতনের কারণ স্কুলেও পড়েছো, তোমাদের আরও আছে, অন্যান্য পেপারেও আছে। আমি জানি না আগে পড়ে ফেলেছো কিনা, কারণ এই সিলেবাসটার সঙ্গে আমি এখনও অতটা পরিচিত নই। যদি নাও পড়ে থাকো পরবর্তীকালে পড়বে। এই সিন্ধু সভ্যতা পতনের কারণ হিসাবে একটি অন্যতম বড় কারণ বলা হয় সিন্ধু নদ শুকিয়ে যাওয়া। অর্থাৎ সিন্ধু নদের ওপরেই আসলে এই সভ্যতাটা দাঁড়িয়েছিল। এই সভ্যতার মূল অর্থনৈতিক ভিত্তি কী ছিল সেটা তোমরা জানো। এক হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ এই সময় ব্যবসা বাণিজ্য হতো পৃথিবীর বিভিন্ন অন্যান্য সভ্যতার সঙ্গে। দুই হচ্ছে সিন্ধু নদের থেকে তারা জল নিয়ে প্রচুর পরিমাণে চাষাবাদ করতে পারত। তো সিন্ধু নদ যখন নাকি শুকিয়ে যেতে শুরু করলো, তখন অত বড় সভ্যতাকে ধরে রাখার জন্য কোনো অল্টারনেটিভ রিসোর্স, কোনো মানে বিকল্প কোনো বন্দোবস্ত আর মানুষের জানা ছিল না। তার ফলে তারা ধীরে 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 মাইগ্রেট করতে শুরু করে, সেই জায়গা ছেড়ে চলে যেতে শুরু করে। এবং তারা সিন্ধু নদের সবচেয়ে নিকটবর্তী যে নদী
সেটির নাম হচ্ছে গঙ্গা, এবং তারা পরবর্তীকালে গঙ্গা নদীর ধারে দ্বিতীয় আরবানাইজেশন তৈরি করে। তো সেকেন্ড আরবানাইজেশন এবং স্টেট ফরমেশন এই ফেজটাকেই বলা হচ্ছে। এই সময় আমরা কি দেখতে পাচ্ছি? এই সময় আমরা দেখতে পাচ্ছি যে গহপতি বা মার্চেন্ট ক্লাস, অর্থাৎ যারা কিনা ব্যবসায়ী শ্রেণী, তারা শহরের মূল চালিকা শক্তি হয়ে উঠে আসছেন, এবং তাদের যে ওয়েলথ, তাদের যে কি বলা উচিত, তাদের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে তারা আসলে ব্রাহ্মণদেরকে চ্যালেঞ্জ করছে। অর্থাৎ ব্রাহ্মণিক্যাল অথরিটি যেটা ছিল বৈদিক পিরিয়ডে, সেইটা এই প্রথম ধাক্কা খাচ্ছে কাদের হাতে? বৈশ্যদের হাতে। ঠিক আছে? এবং এই সময়েই বুদ্ধিজম এবং জৈনিজম ব্রাহ্মণিজমের একটা অল্টারনেটিভ হিসেবে বা হিন্দুইজমের একটা অল্টারনেটিভ হিসেবে উঠে আসতে শুরু করেছে। এবং তারা কিন্তু সেই সময় যে জাত ব্যবস্থার যে উঁচু নিচু যে ভেদাভেদ এবং তাদের মধ্যে যে ব্রাহ্মণদের দ্বারা যে বাকি শ্রেণীদের ওপরে শ্রেণী শোষণের যে পদ্ধতি, সেইটিকে তারা চ্যালেঞ্জ করতে শুরু করলো, এবং ভীষণভাবে টেরিটোরিয়াল স্টেট বা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হলো। অর্থাৎ এর আগে পর্যন্ত তোমরা দেখেছো যে হেরিডিটারি রাজা, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, তার একটা নির্দিষ্ট এলাকা থাকবে, সেইটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, এরপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে এরিয়ার দখল নেওয়া। অর্থাৎ সেগুলোকে তোমরা আগে ইতিহাস বইতে পড়েছো মহাজনপদের কথা। তো এরকম মহাজনপদ তৈরি হতে শুরু করে, এবং তারা কিন্তু এই প্রত্যেকটা মহাজনপদের একটা সেন্ট্রালাইজ, একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা ছিল প্রথম আরবানাইজেশন, যেটার কথা আমি এইমাত্র বললাম। এই হচ্ছে দ্বিতীয় আরবানাইজেশনের জায়গা। অর্থাৎ দেখতে পাচ্ছ গঙ্গা নদীর ধারে বিভিন্ন জায়গায় ছোট 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 শহর তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা মহাজনপদ হিসাবে দেখতে পাচ্ছি। এরপরে কি হলো? এরপরে এই সমস্ত মহাজনপদগুলোকে এক জায়গায় নিয়ে আসার একটা প্রয়াস শুরু হলো, যেটাকে আমরা বলতে পারি ইম্পেরিয়াল ইন্টিগ্রেশন। ইম্পেরিয়াল ইন্টিগ্রেশন কেন বলা হচ্ছে? কারণ এই সময় একটা সাম্রাজ্যবাদ কনসেপ্ট তৈরি হচ্ছে। অর্থাৎ আমি আমার সাম্রাজ্যকে কত বড় করতে পারবো, আমার সাম্রাজ্য যত বড় হবে তত বেশি আমার সাম্রাজ্যের ধন সম্পদ তৈরি হবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, অর্থাৎ ইন্ডাস্ট্রির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে যে আমি প্রচুর সম্পদ তৈরি করব, যেটা এখন আমরা দেখতে পাই। ইলন মাস্ক অত্যন্ত বড় লোক একটা লোক, আমাদের দেশে অনিল আম্বানি মুকেশ আম্বানি অত্যন্ত বড় একজন ব্যক্তিত্ব, অনেক পয়সাওয়ালা একজন মানুষ। আদানি একজন অত্যন্ত বড় পয়সাওয়ালা ধনী ব্যক্তি, কিন্তু এরা কেউই রাজা নয়, কিন্তু এদের সম্পদ রাজার থেকেও বেশি। অর্থাৎ এখন আমরা সম্পদ আহরণের যে পদ্ধতি দেখতে পাই সেটি হচ্ছে ব্যবসা, কিন্তু সেই সময়ে সম্পদ আহরণের একটি পদ্ধতি মানুষের জানা ছিল, সেটা হচ্ছে নিজের এলাকা বাড়ানো। অর্থাৎ তোমার এলাকা যদি বড় হয়ে যায়, তাহলে সেখান থেকে তোমার অনেক বেশি উৎপাদন হবে, তোমার সেখানে অনেক বেশি পশুপালন করতে পারবে, তুমি সেখানে অনেক বেশি চাষ করতে পারবে, তুমি অনেক বেটার পোর্ট পাবে। ব্যবসা ছিল, কিন্তু ব্যবসা মেইন জায়গা ছিল না। সেই কারণেই দেখবে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই ইম্পিরিয়ালিজম, অর্থাৎ কে কার সাম্রাজ্য, কে কার রাজত্ব কত বড় করতে পারছে, সেই নিয়ে একটা কম্পিটিশান ছিল, যে কম্পিটিশনের ফলেই ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে চলে গিয়েছিল বহু বছর ধরে। তো এইটা আমরা দেখছি 322 থেকে 183 BCE মোটামুটি। হ্যাঁ, আগে একটা করে সি দিয়ে ডট বলা আছে, সি ফর সিরকা, সিরকা মানে অন অ্যাভারেজ, মোটামুটি প্রায়। এই সময় আমরা কি দেখতে পাচ্ছি? এই সময় আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্ট্রালাইজড স্টেট তৈরি হচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্র, যে রাষ্ট্র ব্যবস্থা অনেকগুলো ছোট ছোট জায়গাকে এক জায়গায় নিয়ে আসতে পারছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা কিনা অনেকগুলো ছোট ছোট স্টেটকে এক জায়গায় নিয়ে আসছে, প্রায় আমাদের দেশের বর্তমান মডেলের মতো। তো এটি একটি অত্যন্ত জটিল একটা ব্যবস্থা। তো এই জটিল ব্যবস্থাগুলোকে চালানোর জন্য সম্রাট অশোকের সময়, এটা মূলত অশোকের পিরিয়ডকেই বলা হচ্ছে, মৌর্য পিরিয়ড, সেই সময় কৌটিল্য নামক একজন পণ্ডিত ব্যক্তি অর্থশাস্ত্র লিখলেন, যেটির মূল উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রকে কি করে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে নিয়ম কানুন তৈরি হওয়া। এবং সম্রাট অশোক অর্থাৎ এম্পারার অশোক ধর্ম বলতে যেটা বুঝতেন সেটি কিন্তু
এখনকার দিনের এই হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলো নয়। তিনি ধর্ম বলতে যেটা বুঝতেন সেটা হচ্ছে শেয়ার্ড সিভিল কোড, অর্থাৎ একটা দেশের নাগরিকরা একই রকম কতগুলো নিয়ম পালনের মাধ্যমে একসঙ্গে থাকবে, সেটিকেই তিনি অশোকের ধর্ম বলছেন। এবং সেখানে মূল যে মন্ত্র ছিল অশোকের সেটি ছিল টলারেন্স বা সমভাব বা সমভায়া, অর্থাৎ সেখানে প্রত্যেকের সঙ্গে থাকবে এবং সেখানে ছোট ছোট গণ্ডগোল নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল হবে, এই ব্যাপারটা থাকবে না। এবং রাষ্ট্র ছিল সবচেয়ে শক্তিশালী একটা যন্ত্র, যার আন্ডারে প্রায় সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, সম্রাটের আন্ডারে থাকা ল্যান্ড, সম্রাটের হাতের নাগালে থাকা মাইন মানে খনি, এই সমস্ত কিছু সম্রাটের নির্দেশ অনুযায়ী চলত এবং এটা ছিল সেন্ট্রালি রেগুলেটেড একটা ব্যবস্থা। এই অংশটা এমনভাবেই এগোতে শুরু করে যে এই সমভায়া ব্যাপারটা, একটা শেয়ার্ড সিভিক কোড ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে তোমরা জানো যে অশোক বহু জায়গায় এটাকে লিখে লিখে রেখে দিয়েছিলেন, যেটি অশোকের শিলালিপি হিসেবে আমরা দেখতে পাই। এবং এই সমভায়া ব্যাপারটাকে পরিচালনা করার জন্যে সম্রাট অশোকের একটা নিজস্ব আর্মি ব্যবস্থা ছিল, তারা এটা এনশিওর করতো যে পুরো ব্যাপারটা যেন ঠিকঠাক মতো পরিচালিত হতে পারে। ইনফ্যাক্ট মৌর্য যে সাম্রাজ্য সেটি তৈরি হয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে উঠে আসে। তাদের প্রচুর পরিমাণে লোক এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য ব্যস্ত থাকতে শুরু করে। সেই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় শহর হিসাবে পাটলিপুত্র উঠে আসে। পাটলিপুত্র শুধুমাত্র একটা ব্যবসার জায়গা ছিল না, পাটলিপুত্র কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হিসাবে উঠে আসে, কারণ এত বড় রাজ্যকে চালানোর জন্য একটা অসম্ভব দক্ষ প্রশাসনিক ব্যবস্থা অশোকের প্রয়োজন ছিল। এর পরের যে ফেজটা সেইটা হচ্ছে এই সময়ে মোটামুটি গুপ্ত সাম্রাজ্য, মৌর্যর পরে গুপ্ত সাম্রাজ্য তৈরি হয় এবং গুপ্ত সাম্রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই যে এক সেকেন্ড আমি একটা জিনিস একটু বলে নিই, কারণ এটাই পাওয়ার পয়েন্টে আমি তুলতে ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, এই অশোকের পরবর্তীকালে 1990 বিসি থেকে 250 এডি, মানে বিসি মানে হচ্ছে বিফোর কমন এরা, আর 250 এডি মানে খ্রিস্ট জন্মের 250 বছর পরে। বুঝতেই পারছো 190 থেকে শূন্যতে আসছে, আবার 0 থেকে 250, তাহলে 250 প্লাস 190 প্লাস 2000, এই বছর আগে এই ঘটনাটা ঘটছে। সরি, প্লাস 2000 না, প্লাস 1750, এইটা যোগ করলে তোমরা টোটাল টাইমটা অ্যাকচুয়ালি পাবে। এই সময় মৌর্য সাম্রাজ্যের পতন ঘটছে এবং তোমরা জানো যে এই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে অ্যাটাক হয়, এবং অ্যাটাক বলা উচিত না, ইনভেশন হয়, তখন ওরমভাবে অ্যাটাক হতো না। তারা এখানে এসে এখানকার লোকেদের সঙ্গে মিশে যেতে শুরু করলেন, সেটা খুব ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা যেটা ভাবছি যে তারা আসছেন, তারা বাইরের লোক এবং সুতরাং তারা আমাদের ওপরে অত্যাচার করছেন, ব্যাপারটা এরকম নয়, বরং আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক নথি আমাদের দেখাচ্ছে যে তারা ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গে তারা আসলে মিলেমিশে যাচ্ছে এবং মিলেমিশে গিয়ে, দাঁড়াও এক সেকেন্ড, স্ক্রিনটা চলে গেল, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার কাছ থেকে স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, তো তারা যেটা করতে শুরু করলেন সেটা হচ্ছে যে তারা এই পুরো এই ইন্ডিয়ান যে সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গে তারা যুক্ত হতে শুরু করলেন এবং তারা এইগুলো আমরা খুব ভালো দেখতে পাই বিভিন্ন ধরনের সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে, যাকে বলা হয় কালচারাল সিনক্রিটিজম। তার এক্সপ্রেশন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের আর্ট ফর্মে, বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ফর্মে, এবং ইন্ডিয়ান সিম্বলসের ভেতরেও সেইগুলো ঢুকে পড়ে। তো তোমরা জানো যে কতগুলো শব্দ আছে, মানে শখ, হুন্দল, পাঠান, মোগল, এক দেহে হলো লীন, এইটা আমরা ছোটবেলা থেকে কবিতায় পড়েছি। অর্থাৎ দেয়ার ইজ অ্যান অ্যাসিমিলেশন অফ ডাইভার্স পিপল ফ্রম ডাইভার্স কান্ট্রিজ অফ অরিজিনস। বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে এই সময় মানুষ এসে আমাদের দেশের যে ব্যবস্থা তার মধ্যে একটা ইন্টিগ্রেটেড হয়ে পড়তে শুরু করে। এরপরে আমরা যে পিরিয়ডটাকে দেখতে পাই সেটির নাম হচ্ছে গুপ্ত পিরিয়ড বা গুপ্তা পিরিয়ড। সেটি চলে মোটামুটি 320
খ্রিস্ট পরবর্তী 320 সাল থেকে 647 সাল পর্যন্ত। এই সময় আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি ব্রাহ্মণিক্যাল সিস্টেম ফিরে আসছে। অর্থাৎ যে ব্রাহ্মণিক্যাল সিস্টেমটা আমরা আরবানাইজেশন, সেকেন্ড আরবানাইজেশনের আগে দেখছিলাম ডিক্লাইন করছিল বিকজ অফ বুদ্ধিজম, বিকজ অফ দ্য রাইজ অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, সেই ব্রাহ্মণিক্যাল সিস্টেমটা আবার ফিরে আসছে এবং জাত ব্যবস্থা আবার কনসলিডেট করছে, অর্থাৎ আরও বেশি শক্তপোক্ত হয়ে পড়ছে। মহিলাদের যে সমাজে অবস্থা সেটি ভীষণভাবে সাবজুগেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ মহিলাদের ফ্রিডম কমে যাচ্ছে, মহিলাদের একটা সাবজুগেশন ইন সোসাইটাল রিলেশনশিপ আমরা এই সময় দেখতে পাচ্ছি। পলিটিক্যাল অর্গানাইজেশন কীরকম ছিল এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে একটা সেন্ট্রালাইজ ট্যাক্সেশন সিস্টেম ছিল, সবাই চাষ করছে, কর দিচ্ছে এবং ব্যবসা বাণিজ্য হচ্ছে, এই ছিল মূলত অর্থনৈতিক চালিকা শক্তি। এখন আমরা দেখতে পাচ্ছি ফিউডালিজম তৈরি হচ্ছে। ফিউডালিজম মানে কি? মানে সামন্ততন্ত্র, অর্থাৎ কোথাও একটা ল্যান্ড বেসড এলিট, অর্থাৎ যাদের হাতে জমি তারা হচ্ছে বাকিদের তুলনায় অনেক ধনী এবং সেই জমিদাররা তাদের প্রজাদেরকে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করে তাদের কাছ থেকে যথেচ্ছ পরিমাণে কর আদায় করতে পারছে। এই রকম একটা সিস্টেম গুপ্ত পিরিয়ডের সময়ে ধীরে 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 ডেভেলপ করতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি হলো? এরপরে চলে আসছি আমরা আর্লি মিডিয়েভাল অ্যান্ড মুঘল এম্পায়ারের পিরিয়ডে। এইটা একটা বড় সময়, যখন যেই সময়টাকে আমরা মধ্যযুগ বলছি, সেই সময়ে আমরা মূলত মুঘলদেরকে ভারতবর্ষে দেখতে পাচ্ছি রুল করতে। তো মুঘলরা কি করলেন? প্রথম কথা, মুঘলরা যখন নাকি ভারতবর্ষকে রুল করেছেন, তখন মুঘলদের যেমন একটা খুব বড় সাম্রাজ্য ছিল, তেমনি তার চারপাশে কিন্তু অনেকগুলো প্রায় কাছাকাছি সাইজের সাম্রাজ্য এক্সিস্ট করত। যেমন আমরা বলতে পারি রাজপুতদের কথা। সেই সময় রাজস্থানের রাজপুতরা, রাজস্থান, গুজরাট, তাদের নিজস্ব আলাদা আলাদা দেশ ছিল। দক্ষিণ দিকে যদি তুমি চলে আসো তাহলে এখন যেটা বম্বে, মহারাষ্ট্র, সেখানে মারাঠাদের রুল ছিল। অর্থাৎ মুঘলদের সঙ্গে মারাঠাদের সেই সময় বারে বারে লড়াই হয়েছে, রাজপুতদের বারে বারে লড়াই হয়েছে। সেই লড়াইয়ের ইতিহাসগুলো তোমরা ইতিহাসের বইতে পড়েছো, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সময় সমাজের ব্যবস্থা কীরকম ছিল। তাহলে সমাজ ব্যবস্থা কীরকম ছিল? প্রথমত হচ্ছে কতগুলো নির্দিষ্ট শক্তিশালী ক্ল্যান রাইজ করছে, যেমন রাজপুতদের মধ্যে একাধিক ক্ল্যান রাইজ করছে। সেন্ট্রালাইজড একটা অ্যাডমিনিস্ট্রেশন আবার নতুন করে তৈরি হচ্ছে, যেখানে কিন্তু ব্রাহ্মণ্যবাদের গুরুত্ব নেই, সেখানে মূলত আবার আমরা অর্থনৈতিক জায়গায় চলে আসছি। অর্থাৎ সমাজে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত যে শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটির জায়গায় চলে আসছে জমি কেন্দ্রিক শ্রেণী ব্যবস্থা। এবং এই শ্রেণী ব্যবস্থাটা মোটেই কাস্ট সিস্টেম দ্বারা প্রভাবিত নয়। কাস্ট সিস্টেম ছিল, কিন্তু কাস্ট সিস্টেমে মূল জায়গা নয়, বরং মনসবদারি এবং জায়গিরদারি, এই দুটো ব্যবস্থা প্রচলিত হয়ে গেল এই সময়। এবং এই সময় এই জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার মাধ্যমে, একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে ট্যাক্স কালেকশন করতে শুরু করলো মুঘল এম্পায়াররা। এবং সেই ট্যাক্সকে ব্যবহার করে তারা কিন্তু অনেক কিছু করলেন। যেমন তোমরা জানো যে এত বড় বড় প্রাসাদ তৈরি হয়েছে, আমাদের তাজমহলের মতো এত বড় বড় আর্কিটেকচার তৈরি হয়েছে। একই রকমভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ সামাজিক ওয়েলফেয়ারের মেকানিজমও কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। তোমরা আকবরের আমল ভালোভাবেই পড়েছো। এরপরে মুঘলদের শেষে আমরা যে অংশটা দেখতে পাই ভারতবর্ষে ঘটলো, সেটি হচ্ছে ব্রিটিশ এম্পায়ার। অর্থাৎ এই সময় এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে এলো। এবং তারপরের ঘটনা তোমরা সবাই ইতিহাস বইতে পড়েছো যে ব্রিটিশরা ভারতবর্ষের একটা খুব বড় অংশ জুড়ে রাজত্ব করেছিল। তো এই রাজত্ব করার সময় ব্রিটিশরা কি কি ঘটনা ঘটালো? প্রথম কথা হচ্ছে যে ব্রিটিশরা ভারতবর্ষের যে জাত ব্যবস্থা ছিল, সেই জাত ব্যবস্থাকে আরও অনেক বেশি কনসলিডেট করে ফেললো। কারণ তারা সেন্সাস করলেন এবং সেন্সাস করার মাধ্যমে তারা বুঝতে পারলেন যে ভারতীয় সমাজ আসলে অনেকগুলো খণ্ডিত সমাজে বণ্টিত
এবং এই খণ্ডিত সমাজের একটা মূল মন্ত্র হচ্ছে পিওরিটি অ্যান্ড পলিউশন, যেটা নিয়ে আগের দিনই বোধহয় তোমাদেরকে আমি বলছিলাম, ইন্ডিয়ান স্টাডিজ বাই ইন্ডিয়ানস অ্যান্ড ফরেন স্কলার্স, ইন্ডিয়ান সোশ্যাল অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলতে গিয়ে। তো সেই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটিকে অলমোস্ট একটা প্রাতিষ্ঠানিক রূপ ব্রিটিশরা দিয়ে ফেললেন। তার বাইরে কি করলেন, তাহলে কাস্ট হয়ে গেল অনেক বেশি প্রমিনেন্ট। তার সঙ্গে কি হলো, তার সঙ্গে হলো কতগুলো নতুন ধরনের শ্রেণী তৈরি হলো। যেমন পশ্চিমবঙ্গে যে শ্রেণীটি তৈরি হয় সেটিকে বলা হয় ভদ্রলোক শ্রেণী। ভদ্রলোক শ্রেণীরা কারা? তারা হচ্ছেন একটা নতুন ধরনের শহুরে মধ্যবিত্ত ক্লাস, যারা কিন্তু প্রত্যেকেই মূলত ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থ এই জাতের লোক। এরা কেন একটা শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করলেন? কারণ এরা ইংরেজি শিখে নিয়েছিলেন, এরা হায়ার এডুকেশন নিলেন, এবং এরা ভারতকে চালানোর জন্য ব্রিটিশদের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় যে অফিসিয়াল প্রয়োজন হতো সেই অফিসিয়ালদের পজিশন এরা নিতে শুরু করলেন। এবং তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে ব্রিটিশরা একটা অদ্ভুত ধরনের সুস্থিতি তৈরি করে ফেললেন ভারতবর্ষের বুকে। যদিও সেই সুস্থিতিটি আবার পরবর্তীকালে চ্যালেঞ্জ হলো যখন নাকি ভারতীয় স্বদেশী আন্দোলন শুরু হলো। এবং একথা মনে রাখতে হবে যে বাঙালিরা ব্রিটিশদের আন্ডারে চাকরি করতেন সেই সময়, যে বাঙালিদেরকে আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোক শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করতে, সেই বাঙালিদেরই কিন্তু একটা খুব বড় অংশ এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করলেন। একথাও মনে রাখতে হবে এই সময় সমাজ ব্যবস্থাকে পাল্টানোর জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নিয়মও ব্রিটিশ সরকার ভারতবর্ষে লাগু করতে পেরেছিল, যেমন বিধবা বিবাহ, যেমন সতীদাহ প্রথা বন্ধ করা। এই ধরনের কতগুলো সোশ্যাল রিফর্মিস্ট পলিসিও কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট আনতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই পুরো পিরিয়ডটাতে ভারতবর্ষে যেমন জাত ব্যবস্থা একসময় উত্থান হয়েছে, তেমনি সেটা নেমে গেছে, অন্য ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে, জমি কেন্দ্রিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আবার পরবর্তীকালে চ্যালেঞ্জ হয়েছে, আবার নতুন একটা ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এই রকমভাবেই কিন্তু ধীরে 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 ভারতীয় সমাজ একটা জায়গায় পৌঁছতে শুরু করে। এবং আমরা যদি দেখতে পাই যে 1947 থেকে বর্তমানের সময়ে যা যা ঘটলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, যেগুলো কিনা সমাজকে প্রবলভাবে প্রভাবিত করতে পেরেছিল, তার মধ্যে প্রথম যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে ভারতীয় সংবিধানে এসসি, এসটি এবং অনেক পরবর্তীকালে ওবিসি এদেরকে কতগুলো স্পেশাল অবস্থান দেওয়া হলো, যেটা কিনা ভারতবর্ষের যে মবিলিটি, অর্থাৎ যারা একদম সমাজ ব্যবস্থায় যারা একদম তলার দিকে ছিলেন তারাও ধীরে ধীরে ওপরে উঠে আসতে পারবেন, এরকম একটা পরিস্থিতির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলো এইরকম একটা পলিসি নেওয়ার ফলে। এবং ওবিসি এসেছিল তোমরা জানো মন্ডল কমিশনের রেকমেন্ডেশনের ফলে, এবং মন্ডল কমিশনের রেকমেন্ডেশনের ফলে ওবিসি একটা আলাদা রাজনৈতিক চেতনা, রাজনৈতিক শ্রেণী চেতনা হিসাবে উঠে আসে, এবং ওবিসি অ্যাজ এ কাস্ট, অ্যাজ এ ক্লাস আইডেন্টিটি ভারতীয় রাজনীতিকে প্রচণ্ড পরিমাণে প্রভাবিত করতে শুরু করে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই ধরনের সমস্ত প্রভিশন নেওয়ার পরে 1947 সাল থেকে বর্তমানে 2025 সাল পর্যন্ত আমরা এটা জানি যে ভারতবর্ষে এখনও প্রবল পরিমাণে ইনইকুয়ালিটি রয়েছে, অসাম্য রয়েছে, এবং অসাম্য ব্যবস্থাটাকে কনস্টিটিউশন যেমন চ্যালেঞ্জ করেছে, তেমনি আরও নতুন নতুন ধরনের অসাম্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ আদিবাসীদের মধ্যে আবার ক্লাস তৈরি হয়ে গেছে, যারা এই রিজার্ভেশনের সুবিধে নিয়ে চাকরি পেয়েছেন এবং যারা একটু উঠে আসতে পেরেছেন, তারা আদিবাসীদের মধ্যে নতুন একটা শ্রেণীর সৃষ্টি করেছেন। অর্থাৎ ভারতীয় হায়ারার্কি, ভারতীয় উঁচু নিচু ভেদাভেদ যে বর্ণ ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখনও বিদ্যমান ভারতবর্ষে। অর্থাৎ আমরা কতগুলো জিনিসের ইভেন বর্তমান ভারতবর্ষে কন্টিনিউইটি দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে বর্ণ এবং জাতি সিস্টেম, এটা যে রেজিলিয়েন্স, অর্থাৎ যতই চেঞ্জ হোক না কেন এটা থেকে যাচ্ছে, এই ব্যাপারটা একটা দারুণ স্টাডি করার জায়গা, যেটা অ্যানথ্রোপোলজিস্টরা বর্তমানে স্টাডি করছে, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। দু নম্বর হচ্ছে যে মেয়েদেরকে যতই হোক না কেন খানিকটা নিচু করে রাখার যে প্রবণতা
মনুস্মৃতি এবং হিন্দু ধর্মের বিভিন্ন টেক্সটের মধ্যে দেখতে পাও। তোমরা যদি কিছু লাগবে না, তোমরা লক্ষ্মীর পাঁচালীটা পড়লেই বুঝতে পারবে যে এই লক্ষ্মীর পাঁচালীটা আসলে লেখাই হয়েছে সম্পূর্ণ মেয়েদেরকে কী করে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে। অর্থাৎ এছাড়া তো মনুস্মৃতি থেকে শুরু করে সমস্ত ধরনের হিন্দু টেক্সটেই মহিলাদেরকে অবদমিত করার কথা বলা হয়েছে। সেই উইমেন সাবজুগেশন ইজ স্টিল দেয়ার, এটা এখনও রয়ে গেছে। এবং এইটা নিয়ে কিন্তু ভারতবর্ষের ভেতরে একটা ডিপ রুটেড টেনশন ডেভেলপ করছে। ভারতবর্ষের ভেতরে, ভারতবর্ষের যে প্রথম থেকেই বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের সময় থেকে যে একটা সেন্ট্রালাইজ টেন্ডেন্সি তৈরি হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, সেইটি কিন্তু কোনোদিনই যায়নি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ৭৩তম সংবিধানের সংশোধন হওয়ার পরে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা লিগালাইজড হয়েছে, অনেক শক্তপোক্ত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় সংবিধানের নিয়ম নীতি মেনে ভারতবর্ষের ইভেন এতগুলো রাজ্য সরকার থাকা সত্ত্বেও ভারতবর্ষের মূল আইন কানুনগুলো কিন্তু অনেকাংশেই কেন্দ্রীয় সরকারের হাতে। অর্থাৎ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি ভারতবর্ষের একটা এসেনশিয়াল পার্ট। আর 4 নম্বর হচ্ছে, যতই যাই হোক না কেন, এই যে হিস্টোরিক্যাল কাস্ট প্রিভিলেজ, যারা কিনা উচ্চ বর্ণের লোক, তারা কিন্তু এখনও ইভেন টুডে তারা অনেকটাই প্রিভিলেজ পজিশনে থাকেন, কারণ তাদের পূর্বপুরুষদের যে লেগ্যাসি সেটা তারা আজও বহন করে চলেছেন। অর্থাৎ ইন্ডিয়া ইজ ইন আ কনস্ট্যান্ট টেনশন বিটুইন অল অফ দিস লেগ্যাসিস অ্যান্ড ট্র্যাডিশনস অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন চ্যালেঞ্জেস। এবং সেখানে নানান ধরনের পদ্ধতিতে এই পুরনো যে ঐতিহ্যগুলো সেইগুলোকে নানান রকমভাবে উস্কে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধার্থে সেগুলো করে থাকেন, এবং এই সবটা মিলিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে ইতিহাসের সঙ্গে সমসাময়িক সময়ের একটা ইন্টারাকশন চলছে, যে কারণেই আমাদেরকে খুব ভালো করে এই অংশটি খুব ভালো করে অধ্যয়ন করতে হবে এবং পড়তে হবে। আমি নোটটা তোমাদেরকে আগেই দিয়ে রেখেছি, আমি চাইবো যে তোমরা নোটটা ভালো করে পড়ো এবং পড়ে সেখান থেকে যা যা প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনাগুলো করতে পারবো।